আসসালামু আলাইকুম। আজ 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। তারেককে জিতিয়ে আবিদকে হারিয়ে দিলেন শিশির মনির। হাসিনা মারা গেলে টিকে যেত আওয়ামী লীগ। নির্বাচন কমিশন আস্থার জায়গায় নেই, জানালেন ইসি নিজেই। এবার বিস্তারিত। সুপ্রিম কোর্টের আলোচিত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরকে নিয়ে ডাকসুতে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদ প্রশ্ন তুলে বলেছিলেন, শিশির মনির জামায়াতপন্থী হয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কিভাবে লড়েন। কিন্তু 4 সেপ্টেম্বর সেই শিশির মনিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ অন্য সব আসামির পক্ষে বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিজয় ছিনিয়ে আনেন। এ নিয়ে ফেসবুকে অনেকে প্রশ্ন তুলেছেন, এখন ছাত্রদলের ভিপি প্রার্থী কি বলবেন? শিশির মনির তো আবিদের রাজনৈতিক অভিভাবক তারেক রহমানের আইনজীবী, তাহলে আবিদ কি ক্ষমা চাইবেন শিশির মনিরের কাছে? এরকম নানা প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে। তবে এ নিয়ে এখনো টু শব্দ করেননি আবিদুল ইসলাম আবিদ। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা নতুন করে তদন্তে হাইকোর্টে যে পর্যবেক্ষণ দিয়েছিলেন তা বাদ দিয়েছেন সর্বোচ্চ আদালত। আদালত বলেছেন, নতুন করে তদন্ত করবে কিনা সেটি সরকারের বিষয়। বৃহস্পতিবার সকাল 10:05 প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিল খারিজ করে আপিল বিভাগ এই রায় দেন। বেঞ্চের অন্য 5 জন হলেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের চৌধুরী, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক, বিচারপতি SM ইমাদুল হক ও বিচারপতি ফারাহ মাহবুব। আদালতে তারেক রহমান বাবরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সহ অন্য এক আইনজীবী। এ সময় আদালতে বিএনপির আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। তবে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলামের এই প্রশ্নের জবাব দিয়েছেন অ্যাডভোকেট শিশির মনির নিজেই। তিনি বলেছেন, সে ছোট ভাই মানুষ, হয়তো ভুল করে বলে ফেলেছে, আমি কিছু মনে করিনি। 1 সেপ্টেম্বর এক বেসরকারি টেলিভিশনের টকশোতে যুক্ত হয়ে উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করে নিজের বক্তব্য তুলে ধরেন। টকশোতে উপস্থাপক অ্যাডভোকেট শিশির মনিরকে প্রশ্ন করে বলেছেন, আবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে প্রশ্ন করেছেন যে আপনি জামায়াতের আইনজীবী হয়ে ডাকসুর মামলায় কিভাবে যুক্ত হলেন, এ বিষয়ে আপনার বক্তব্য কি? এ সময় অ্যাডভোকেট শিশির মনির বলেন, আমি বিষয়টি শুনেছি অনলাইনে, সে ছোট ভাই মানুষ, হয়তো ভুল করে বলে ফেলেছে, আমি মাইন্ড করিনি, ছোট মানুষ ও বুঝতে পারিনি, এজন্য বলে ফেলেছে, তাই ব্যক্তিগতভাবে আমি তার প্রতি একদমই কিছু মনে করিনি, ছোট মানুষের ছোট কথা হয়েছে, এই আর কি। এরপর উপস্থাপক জানতে চান, তিনি শুধু ডাকসুর এই মামলায় লড়ছেন নাকি আরও আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী হিসেবে নিযুক্ত। এই প্রশ্নের জবাবে শিশির মনির বলেন, আমি অনেক আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে আমি অনেক মামলায় লড়েছি, অলমোস্ট সকল মামলাই আমরা বিজয়ী হয়েছি। এটা হয়তো আমার ছোট ভাই আবিদ জানেন না, না জানার কারণেই হয়তো তার মুখ দিয়ে কথাটা বের হয়ে গেছে। আমি মনে করি সে ইচ্ছাকৃতভাবে এটা বলেনি, কথার কথা বা মুখ ফসকে এটা বলে ফেলেছে, এর চেয়ে আর বেশি কিছু মনে করিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী ও কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম এবার বিএনপি নেতা ফজলুর রহমানের বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, ওয়ান্স আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ। সম্প্রতি এক টকশোতে ফজলুকে নিয়ে ছাত্রদলের ডাকসুর জিএস প্রার্থী এসব কথা বলেন। হামিম বলেন, ওয়ান্স আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ। সাবেক ছাত্রলীগ নেতা ফজলুর রহমান আজকে বিএনপিতে এসেছেন, 2-3 বার দল থেকে এমপিও হয়েছেন। এর আগে তিনি আওয়ামী লীগেরও এমপি ছিলেন। তিনি 5 আগস্টকে ছোট করেছেন। তিনি বলেছেন 5 আগস্ট কালো শক্তি। ছাত্রদলের এই নেতা বলেন, ওয়ান্স আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ। তিনি তার চরিত্রের মাধ্যমে প্রমাণ করেছেন। যত দিন যাচ্ছে তত বোঝা যাচ্ছে। তিনি বলেন, ফজলুর মতো লোকেরা 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থানকে ছোট করেছেন, হতে পারে তিনি বিএনপির সঙ্গে যুক্ত। আমি বিএনপিকে ধন্যবাদ জানাই যে তাকে দল থেকে শোকজ করা হয়েছে। আমি আশা করব তাকে যেন বহিষ্কার পর্যন্ত করা হয়। শেখ হাসিনা যদি গণভবনে মারা যেতেন আওয়ামী লীগ বেঁচে যেত বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের আলোচনায় তিনি এই মন্তব্য করেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, অনেক লেসপেন্সার গ্রুপ বিশ্বাস করে আওয়ামী লীগ ফিরে আসবে, তবে 1975 সালের আগস্ট আর 2024 সালের আগস্ট ভিন্ন। 75-এর আগস্টে শেখ মুজিব ঘরে বসে খুন হয়েছিলেন, কেউ পালিয়ে যায়নি। আর 24-এর আগস্টে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। নিজের ঘরে মারা গেলে রাজনৈতিকভাবে যে একটা সহানুভূতি হতে পারে, এটা বাংলাদেশে প্রমাণিত হয়েছে। এটা একটি সহানুভূতির রাজনীতি, একটা মন্দিরের রাজনীতি, একটা শোকের রাজনীতি হতো। যেমন শেখ মুজিবকে নিয়ে একটি শোকের রাজনীতি তৈরি হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনাকে দিয়ে সেই শোকের রাজনীতি তৈরি করা যাবে না। পলাতক সেনাপ্রধানকে দিয়ে পৃথিবীতে কোনো রাজ্য বিজয় হয় না। এবি পার্টির এই নেতা বলেন, আওয়ামী লীগের রাজনীতি থাকবে কিনা তা নিয়ে আমার ভেতরে সন্দেহ আছে। একজন পলাতক স্বৈরাচার কখনো বিজয় বেশে ক্ষমতায় ফিরে আসে না, এরকম কোনো ইতিহাস নেই। হাসিনা যদি সিদ্ধান্ত নিত যে আমি গণভবনে থেকেই মরে যাব, তাহলে হয়তো তার দলটা বেঁচে যেত। তিনি বলেন, যে দলের নেত্রী পুরো রাষ্ট্রকে নিয়ে পালায়, তার রাজনৈতিক আত্মহত্যা হয়েছে। এই নেতা আর কোনোদিন বাংলাদেশে মুখ দেখিয়ে রাজনীতি করতে পারবে না। শেখ হাসিনার কোনো রাজনৈতিক লিনিয়াস নাই, তার ছেলে মেয়েও অপরাধী, তারা কেউ বাংলাদেশকে ওন করে না। উল্লেখ করে ফুয়াদ বলেন, তাদের জন্য বাংলাদেশটা গাই গরু, এখান থেকে অর্থ নিয়ে বিদেশে মাস্তি করবে। তাই এসব বিবেচনায় আমরা একথা বলতে পারি যে আওয়ামী লীগের রাজনীতি ডেথ পলিটিক্স হয়ে গেছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা ভালো না। তার নাক দিয়ে এখনো রক্তক্ষরণ হচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে সাংবাদিকদের একথা জানান তিনি। চিকিৎসকের বরাতে রাশেদ খান বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নুরুল হক নূরকে দেশের বাইরে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। 1 সপ্তাহের মধ্যে দেশের বাইরে নেওয়া হবে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য নূরের উপর হামলায় জড়িত, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানান রাশেদ খান। শুক্রবার রাত 9টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষের জেরে বিজয়নগরে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা বাহিনী। এতে রক্তাক্ত হন নুরুল হক নূর। এ সময় দলটির অন্তত আরও 50 জন নেতাকর্মী আহত হন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নূর চিকিৎসাধীন রয়েছেন। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আমরা কেউ আস্থার জায়গায় নেই। আমি, আপনি, আপনারা সবাই মিলে কেউই কিন্তু আস্থার জায়গায় নেই। আমি আস্থার জায়গায় আছি এই দাবি করি না, এটা আমাদের জাতীয় সংকট। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত নির্বাচন কমিশন নিয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে আস্থা পুনরুদ্ধার। সেই আস্থা পুনরুদ্ধারের ক্ষেত্রে প্রতিটি প্রফেশন, প্রতিটি পেশার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। সবাই সবার প্রফেশনের প্রতি শ্রদ্ধাশীল, এই যে পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস, এটা যাতে থাকে। ভালো নির্বাচন করতে পরস্পরকে সহায়তা করতে হবে। আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের নির্বাচনী কর্মকাণ্ডের স্বার্থে প্রতিদিন 24 ঘন্টা জড়িত থাকেন মিডিয়ার সাংবাদিকরা। আমি ব্যক্তিগতভাবে মনে করি নীতিমালার খসড়া আপনারা দিয়েছেন, এটি যদি আমরা আগে পেতাম তাহলে হয়তো ভালো হতো। আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করার দরকার রয়েছে। আপনাদের দিক থেকেও আমাদেরকে সহযোগিতা করুন। বাস্তবতার নিরিখে যার যার অবস্থান থেকে যাতে আমরা একটা ভালো নির্বাচন করতে পারি, সেজন্য পরস্পরকে সহযোগিতা করব। আমার মনে হয় যে এটি নিয়ে আরো আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ, আপনাদের অভিজ্ঞতা, আমাদের অভিজ্ঞতা বিনিময় দরকার। মূল উদ্দেশ্য যেহেতু আমাদের সবার একটাই, আমার মনে হয় যে আলাপ আলোচনার মাধ্যমে এগুলো পরে সমাধান করা যায়। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ থাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এই তথ্য জানান। দুদকের অনুসন্ধানের অংশ হিসেবে কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। সেখানে বলা হয়, কাদের ও অন্যান্যদের বিরুদ্ধে অবৈধ উপায়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানটি চলমান রয়েছে।
অভিযোগ সংশ্লিষ্ট গোলাম মোহাম্মদ কাদের ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে দুর্নীতি ও অবৈধভাবে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট গোলাম মোহাম্মদ কাদের এবং তার স্ত্রী দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্য ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, দুটো সংকট মিটে যাবে একটা কাজ করলে। প্রথমত, খাদ্য সংকট মিটবে কিছুটা হলেও। দ্বিতীয়ত, সবুজের সঙ্গে থাকতে পারবেন। প্রিয় বন্ধুরা, এটার জন্য প্রয়োজন আপনার ঘরের আনাচে কানাচে কোনো না কোনো জায়গা। প্রত্যেক ঘরের মধ্যেই কিছু জায়গা আছে। ধরুন এমন একটা ঘর যেখানে কোনো জায়গা নেই, সেখানে তো অবশ্যই বিছানার উপরে ছাদ আছে, ফাঁকা জায়গা আছে, সেখানেও আপনি ঝুলিয়ে কোনো কিছুর আবাদ করতে পারেন। যেমন বনসাই লেবুর গাছ আপনি লাগাতে পারেন। এরপর আপনার যদি বেলকনি থাকে, সেখানে আপনি যে কোনো সবজির চাষ করতে পারেন। একটু পরিশ্রম করলেই, একটু সময় দিলেই কিন্তু এটা সম্ভব। এর মধ্য দিয়ে সকালের নাস্তার উপকরণ যেমন আপনি পেতে পারেন, ঠিক তেমনি আপনি সবুজে থাকলেন, অক্সিজেন পেলেন, আপনার কার্বন ডাই অক্সাইড গ্রহণ করলো সেই সবুজ। এর মধ্য দিয়ে মনের ভেতরেও একটা সজীবতা তৈরি হবে। আসুন আমরা এই কাজটা করবার চেষ্টা করি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগের শ্রেণীবদ্ধ তথ্য বলছে, গাজা থেকে আটক ফিলিস্তিনিদের মাত্র 1/4 যোদ্ধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ অভিযোগ বা বিচার ছাড়াই আটক ফিলিস্তিনিদের বিশাল অংশ আসলে সাধারণ মানুষ। তাদেরকে আটকে রাখা হয়েছে অমানবিক কারাগারে। এ খবর দিয়েছে লন্ডনের প্রভাবশালী অনলাইন দ্য গার্ডিয়ান। এতে আরো বলা হয়, দীর্ঘদিন অভিযোগ বা বিচার ছাড়াই আটক ব্যক্তিদের মধ্যে আছেন চিকিৎসাকর্মী, শিক্ষক, সরকারি কর্মচারী, সাংবাদিক, লেখক, অসুস্থ ও প্রতিবন্ধী মানুষ এবং শিশুরা। সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর মধ্যে আছে আলজেইমার আক্রান্ত 82 বছর বয়সী এক নারীকে 6 সপ্তাহ কারাগারে রাখা এবং এক মাকে তার ছোট সন্তানদের থেকে বিচ্ছিন্ন করা। মুক্তি পাওয়ার পর সেই মা দেখেন তার শিশুরা রাস্তায় ভিক্ষা করছে। এক সেনা সদস্য জানায়, সামরিক ঘাঁটিতে এত অসুস্থ, প্রতিবন্ধী ও বৃদ্ধ ফিলিস্তিনি আটক ছিল যে তাদের জন্য আলাদা হ্যাঙ্গার তৈরি করা হয়েছিল। এর নাম দেয়া হয় বার্ধক্য শিবির। দ্য গার্ডিয়ান, ইসরায়েলি ফিলিস্তিনি পত্রিকা, 972টি ম্যাগাজিন এবং হিব্রু ভাষায় স্থানীয় কল এর যৌথ অনুসন্ধানে এই তথ্য প্রকাশ পেয়েছে। ইসরায়েলি সামরিক গোয়েন্দারা 47,000-এরও বেশি নামের একটি তালিকা তৈরি করে, যাদের হামাস বা পিআইজে যোদ্ধা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এবছরের মে মাসে ওই তালিকায় 1450 জন আটক ফিলিস্তিনির নাম ছিল। অর্থাৎ 7 অক্টোবর 2023 থেকে গাজা থেকে আটক হওয়া সব ফিলিস্তিনির মাত্র 1/4 যোদ্ধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। অথচ একই সময়ে ইসরায়েলি তথ্য অনুযায়ী 6000 ফিলিস্তিনি অবৈধ যোদ্ধা আইন অনুসারে আটক ছিল। আল মিজান সেন্টারের সামির জাকুত বলেন, বাস্তবে সাধারণ নাগরিকের অনুপাত ইসরায়েলের তথ্যের চেয়েও বেশি। হয়তো প্রতি 6-7 জনের মধ্যে 1 জনের কোনোভাবে হামাসের সঙ্গে যোগ থাকতে পারে, কিন্তু সামরিকভাবে নয়। আটক ব্যক্তিদের মধ্যে 82 বছরের ফাহামিয়া আল খালিদও আল জেইমারে আক্রান্ত। তাকে তার পরিচর্যাকারী সহ তুলে নিয়ে যাওয়া হয় এবং 6 সপ্তাহ আটক রাখা হয়। এক সামরিক চিকিৎসক জানান, তিনি ওই বৃদ্ধাকে আনাতত বন্দি শিবিরে চিকিৎসা দেন। তার ভাষায় তাকে অবৈধ যোদ্ধা বলা পাগলামি। ওই চিকিৎসক আরও জানান, তিনি এক গর্ভপাত হওয়া নারী এবং এক শিশুকে বুকের দুধ খাওয়ানো মাকে চিকিৎসা দেন, যিনি শিশুর কাছ থেকে বিচ্ছিন্ন ছিলেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন। নিজেকে ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।